আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আমার ব্লগ ভিডিওতে। আজকে আলোচনার বিষয় হলো ইরান এবং ইসরায়েল সংক্রান্ত বিষয় নিয়ে আমি আসলে আলোচনা করব। দেখুন, কি হচ্ছে পুরো বিশ্বে এখন আমরা সবাই জানি। তো সেই বিষয়টা নিয়ে মূলত আসলে আলোচনা করব। দেখুন, ইরান ইসরায়েল যুদ্ধের আলোচনা করতে গিয়ে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে বা আমার সাবজেক্টটা মূলত আসলে থাকবে মোসাদকে নিয়ে। মোসাদ এত শক্তিশালী কেন, সেই জিনিসটা আসলে বোঝার জন্য আপনাদের সাথে এই আলোচনায় এসেছি। মোসাদের প্রতিষ্ঠার যে উদ্দেশ্য, মোসাদের প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিল এটাই যে তাদের যে শত্রু মনে করে, তারা যাদেরকে শত্রু মনে করে, শত্রু দেশ, শত্রু ব্যক্তি, শত্রু জাতি, এই ধরনের কনসেপ্ট থেকে তারা এরকম একটি সংস্থা তৈরি করেছে যার মাধ্যমে গোয়েন্দা নজরদারি করবে। এবং শুধু গোয়েন্দা নজরদারি করে সেটা তারা ক্ষান্ত হবে না, তারা সেটাকে এমন একটি পর্যায়ে নিয়ে যায় যে তাকে হত্যা পর্যন্ত তারা করে ফেলে। এবং সেই নজির, সেই কর্মকাণ্ড আমরা বহুবার দেখেছি। যদি আমরা খুব রিসেন্ট টাইমে, যেহেতু আমরা এখন পুরনো ঘটনাগুলো আমরা হয়তো বা অনেকের চোখের যে চাক্ষুষ যে জায়গাগুলোতে আমরা হয়তো বা দেখিনি, সেই জায়গা থেকে যদি বলি, আমরা একদম চোখের সামনে যে ঘটনাগুলো ঘটেছে রিসেন্ট ঠিক এক দশকে ইরানের অনেকগুলো বিজ্ঞানী, জেনারেলসদেরকে তারা নির্মমভাবে হত্যা করেছে। এবং সবচেয়ে চাঞ্চল্যকর যেই মোসাদের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডটা মূলত হয়েছিল আরব যুদ্ধের সময়। যে বৈমানিক কে তারা এক ধরনের বায়াস্ট করে তার সেই বিমান চুরি করে সেই জায়গা থেকে নিয়ে এসে বিশাল বিমান বহরকে ধ্বংস করে দেওয়া, এটা আমরা মোটামুটি সবাই জানি। তো এই যে বিষয়গুলো কিভাবে ঘটছে, আসলে এই বিষয়গুলো জানানো আমাদের দরকার। দেখুন, আমি আপনি কেউ কি মোসাদের আওতার বাইরে? আমরা কি সেটা মনে করতে পারি? অবশ্যই না। আপনারা যদি দেখেন, ইসরায়েল গত দুদিন আগে একটি মানচিত্র প্রকাশ করেছে। মানচিত্র প্রকাশের মধ্যে তারা বেশ শত্রু ভাবাপন্ন যে দেশগুলো, সেই দেশগুলোকে তারা লাল চিহ্ন দিয়ে একটি মার্কিং করেছে যে এই মার্কিংয়ের জায়গাগুলো হচ্ছে তাদের জন্য শত্রু, তাদের জন্য বিপজ্জনক, তাদের জাতিসত্তা এবং তাদের যে টিকে থাকার যে লড়াই, সেই টিকে থাকার লড়াইয়ের যারা তাদের জন্য বিপজ্জনক হিসেবে মনে করছে, তাদেরকে তারা সেই মার্কিংয়ে রেখেছে। মার্কিংয়ের মধ্যে আমি যদি বলি, আমাদের বাংলাদেশও কিন্তু তারা দেখিয়েছে রেড মার্কিং হিসাবে। তো সেজন্যই আসলে আলোচনার বিষয় আজকে এটা, যে কেন মোসাদ আমাদেরকেও টার্গেট করছে। কারণ পাকিস্তান বা মুসলমান চিন্তাধারার মানুষগুলোর মধ্যে ম্যাক্সিমাম থেকে তারা এই মার্কিংয়ে তারা রেখেছে। সেজন্যই আমি আপনাদেরকে এই জিনিসটা বলার চেষ্টা করছি। দেখেন, তাদের মূল টার্গেটটাই হচ্ছে এমন, যারা তাদের বিরুদ্ধে কথা বলবে, যারা তাদের যে জায়নিজমের বিরুদ্ধে কথা বলবে, তারাই এটা টার্গেট হচ্ছে। এবং ইরানের বেশ কিছু উচ্চপদস্থ সেনা কর্মকর্তা এবং বিজ্ঞানী এই রিসেন্ট টাইমে যেমন মারা গিয়েছে, লাস্ট এক দশকও এভাবে তারা মারা গিয়েছে। শুধু তাই নয়, তারা এছাড়াও বেশ কিছু হত্যাকাণ্ডের সাথে আরবে সেটার সাথে জড়িত। এবং আমি যেটা মনে করি, বেশ কয়েকদিন আগে একটি সাক্ষাৎকার আমি দেখেছি নেতানিয়াহু। সে একটি কথা বলেছে যে ইসলামী উগ্রবাদ বা ইসলামী উগ্রবাদ যে শব্দটা সে ইউজ করেছে, যে এই ধরনের যারা এই রিজিমে যারা আছে, এই মৌলবাদ শব্দগুলো সে ব্যবহার করেছে, তার মধ্যে ইরান এবং পাকিস্তানকে তারা খুব জোরালোভাবে টার্গেট করে থাকে বা করেছে। কারণ তার থেকে দুটো বিষয় তাদের সে উল্লেখ করেছে। একটি হচ্ছে তার ইসলামী মৌলবাদ, আর আরেকটা হচ্ছে যে তাদের কাছে পরমাণু বোমা রয়েছে। সেজন্যই তারা তাদের প্রতি আতঙ্কিত। কারণ আতঙ্কিত এই কারণেই, কারণ তারা জানে তারা অন্যায়ের উপর টিকে আছে এবং সেই অন্যায়কে দমিয়ে দেওয়ার জন্য হয়তোবা কেউ না কেউ কথা বলবে বা কেউ না কেউ তাদের আক্রমণ করার চেষ্টা করবে।
তো সেই জায়গা থেকে কিন্তু তাদের এই ধরনের আচরণ বা এই অভিব্যক্তি হয়ে থাকে। এখন এখন দেখেন তারা আসলে কি বোঝানোর চেষ্টা করে, প্রতিনিয়ত পুরো বিশ্বকে তারা বোঝানোর চেষ্টা করে যে তারা শান্তি স্থাপন করতে চাচ্ছে, ইরানকে সন্ত্রাসী কর্মকাণ্ড বা সন্ত্রাসী রেজিমের দ্বারা পরিচালিত একটি দেশ বলার চেষ্টা করে। এবং তারা যে কর্মকাণ্ডগুলো করছে দেখেন, রাতের অন্ধকারে তাদের বেশ কিছু লোককে মেরে ফেলতেছে, তারপরে তাদের ঘরে ঢুকে তাদের নিজস্ব লোককে দিয়ে তারা এই মেকানিজমগুলোকে সাজাচ্ছে। তো আসলে এগুলো কিভাবে হচ্ছে দেখেন, এগুলো তো মানে চিন্তার বিষয়। আমি তো আসলে এগুলো চিন্তার বিষয়। দেখেন, পৃথিবীতে অনেক গোয়েন্দা সংস্থা আছে। আমি একটু ঘেটে দেখেছি, এই পৃথিবীতে 3টা গোয়েন্দা সংস্থা তারা কিনা প্রচুর অর্থের বিনিময়ে একটি দেশকে বা একটি দেশের নিরাপত্তা ব্যবস্থাকে একদম ভেঙে চুরমার করে দেয়। যেটা কিনা তারা 1 বছর, মোসাদ 1 বছর কিন্তু ইরানের এই গোয়েন্দা নজরদারি এবং গোয়েন্দা কার্যক্রম চালিয়ে এই ধরনের অ্যাক্টিভিটিগুলো তারা করেছে এবং তার মাধ্যমে তাদের ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করতে সমর্থ হয়েছে। প্লাস যে 6 জন বিজ্ঞানী এবং যে 4 জন আর্মি কর্মকর্তাকে মারতে তারা সফল হয়েছে। এবং এরা কিন্তু আজকের জন্য না, ঠিক আজ থেকে আমি যদি বলি 100 বছরের তাদের যদি হিস্ট্রি আমি চিন্তা করি, এই 100 বছরের হিস্ট্রিতে তারা একদম সফলতার সাথে করেছে। এটা আসলে কিভাবে, যেমন পৃথিবীতে তো সবগুলো দেশেই গোয়েন্দা সংস্থা আছে, কিন্তু এরা পারছে না কেন? আমি যেটা বলছিলাম, 3টা দেশকে আমি মার্ক করেছি: আমেরিকা, ইসরায়েল এবং ভারত। এবং এই 3টা দেশের স্ট্র্যাটেজিটা এমন, একটা দেশে গিয়ে সেই দেশের মানুষকে দিয়ে সেই দেশের মানুষকে বিশ্বাসঘাতকতা তৈরি করে সেই দেশের অনেক সোর্স নিয়ে আসা এবং সে দেশকে ক্ষতিগ্রস্ত করা। এই 3টা দেশের মধ্যে এটা ভয়ঙ্করভাবে আমি দেখেছি। এবং ভারত সম্পর্কেও আপনারা জানেন, এ ধরনের অনেক কর্মকাণ্ড তারা করেছে, হত্যাকাণ্ড তারা করেছে। আমেরিকা তো অহরহ করেছে। এবং মোসাদের বিষয়গুলো হচ্ছে যে মোসাদ আসলে ফেইলটা আসলে মোসাদের অনেক কম। ফেল যে হয়নি তা না, ফেলটা অনেক কম। এটা আসলে সবচেয়ে বড় বিষয় হচ্ছে কি জানেন, আমার কাছে সবচেয়ে অবাক লাগছে যে একটা ইসরায়েলের, আমি যদি বলি যে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা অথবা ইরানের গোয়েন্দা সংস্থা অথবা সৌদি আরবের গোয়েন্দা সংস্থা, তারা কিন্তু কোন ইসরায়েলিকে এ ধরনের বিশ্বাসঘাতক তৈরি করে তাদের থেকে বিভিন্ন রকমের বিষয় সোর্স তৈরি করে নিয়ে আসা বা তাদের দেশে ঢুকে এই ধরনের হত্যাকাণ্ড চালানো, এই ধরনের অ্যাক্টিভিটি কিন্তু দেখি না, বা এটা কনভিন্স করা হয় না। কিন্তু আমাদের মতো দেশ, যে দেশগুলো এই মুসলমান কান্ট্রির যে মানুষগুলোকে যেভাবে ওরা গোয়েন্দা সংস্থা দিয়ে আঘাত আনতেছে, এই আঘাত আনার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে যে আমাদের মধ্যে এই যে বিশ্বাসঘাতকতা, যে টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া, এই বিষয়গুলো কিন্তু প্রকট আকার ধারণ করেছে। না হলে ওরা কিভাবে একটা মানুষকে, কারণ ওদের দেশের মানুষ দিয়ে আপনি একটা ইসরায়েলিকে যদি আপনি দেশে গোয়েন্দা হিসাবে ঢোকান, আপনি কি তাকে সহজে চিনবেন না? অবশ্যই চিনবেন। একটা ভারত যদি কোনো গোয়েন্দা আমাদের দেশে পরিচালিত করে, আপনি কি মনে করেন যে আমরা হয়তো কাছাকাছি একদম সেম রিজিয়নের মানুষ হয়তো আমরা নাও চিনতে পারি, সেটা তাদের জন্য সহজ। কিন্তু একজন ইসরায়েলির পক্ষে বা একজন আমেরিকানের পক্ষে এই দেশে একটি গোয়েন্দাকে এই দেশে পাঠানো, বা আমাদের, যেমন আমি বলি, অনেক গোয়েন্দা আমাদের সামরিকের মধ্যে ঢুকে যেতে পারে, অনেক গোয়েন্দা আমাদের পুলিশে ঢুকে যেতে পারে, অনেক গোয়েন্দা আমাদের স্বাভাবিক সার্ভিস লেভেলে ঢুকে যেতে পারে, বিজনেসম্যানের মধ্যে ঢুকে যেতে পারে, এরকম অনেক হিস্ট্রি রয়েছে। তো এখন সেটা তো ডিফিকাল্ট, কিন্তু তাদের মতো যে রিজিম, এই রিজিম কিন্তু আমাদের দেশে কিন্তু ডিফিকাল্ট। আমাদের দেশে তাদের যে চেহারা আকৃতি, যে আচার আচরণ, সেগুলো কিন্তু এক নয়। তাহলে ব্যাপারটা বোঝার জায়গা হচ্ছে, তাহলে ওরা আমাদের দেশেরই কাউকে না কাউকে ব্যবহার করে, আমাদের দেশেরই কাউকে, আমাদের দেশের অথবা যে দেশে করে, বা ইরান বা পাকিস্তান বা যেসব মুসলিম দেশে বা যারা শত্রুভাবাপন্ন দেশে ওরা যেগুলো করছে, মোসাদ যে অ্যাক্টিভিটিগুলো করছে, তাহলে তো ওই দেশেরই মানুষ দিয়েই করছে। যেমন ইরানের ক্ষেত্রে কিন্তু সেটা প্রমাণিত হয়েছে, ইরানের লোক দিয়েই মূলত এই বিশ্বাস, যেমন ওদের দেশের মধ্যেই তেহরানের খুব কাছেই ড্রোন বানাচ্ছে ইসরায়েলের কোম্পানি। সেটা করতেছে কারা? ইরানই করতেছে, ইরানের মানুষ করতেছে। তাহলে দেখেন, এই যে বিষয়গুলো, যে অর্থ, যে বিশ্বাসঘাতকতা, যে জায়গাগুলো একটা দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে, আমার কাছে সেই বিষয়টাই আসলে অবাক করার বিষয়, যে মোসাদ এই মেকানিজমটা তারা আসলে কিভাবে করছে। একটা হত্যাকাণ্ড, একটা রাষ্ট্রকে ধ্বংস করে দেওয়া,
একটা পুরো সিস্টেমকে ব্লক করে দেওয়া এই গোয়েন্দা নজরদারির মাধ্যমে, এবং সেই দেশের মানুষকে দিয়ে করা, সেটা আসলেই ভাবনার বিষয় হয়ে গেছে। তো যেহেতু সে আমার মোসাদকে নিয়ে কথা বলা উদ্দেশ্য হচ্ছে যে তারা 2 দিন আগে যে মানচিত্র তারা প্রকাশ করেছে, প্রকাশের মধ্যে বাংলাদেশকেও তারা রেড জোন হিসাবে রেখেছে তাদের জন্য তাদের শত্রুভাবাপূর্ণ দেশ হিসাবে। তাহলে আমরা কি এখান থেকে একটু চিন্তা করতে পারি না? আমরা এই জায়গা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে চিন্তা করতে হবে যে আমরা একদম খুব আমরা আমাদের ফরেন পলিসি, যে আমাদের কারোর সাথে বৈরিতা নয়, সবার সাথে বন্ধুত্ব, এই ধরনের ফরেন পলিসি থেকে বেরোয় আসতে হবে। আমাদেরকে ডিফেন্সিভ হতে হবে, কিছুটা আমাদেরকে স্ট্র্যাটেজিক্যালিও কিছু কাজ করতে হবে। দেখেন, আমরা এইভাবে করতে করতে যে পৃথিবী যাই হোক, আমাদের তো কোনো কিছু হচ্ছে না, বাট আমরা এখন অনেক স্ট্রিম লাইনে চলে আসছি। এবং এই যে যুদ্ধটা হচ্ছে, ইরান ইসরায়েলের যে যুদ্ধটা হচ্ছে, এই যুদ্ধটা কিন্তু আমাদের বিপদ ডেকে নিয়ে আসতেছে। যদি এই যুদ্ধ কন্টিনিউ হয়, আমি বলি এটা কিন্তু আমাদের জন্য বিপদ, আমাদের জন্য পুরো বিশ্বের জন্য বিপদ, বিশ্বের অর্থনীতির জন্য বিপদ। তো এটাই বলার চেষ্টা করছি, আপনি কেউ কিন্তু এই নজরদারির বাইরে নয় তাদের এই মানচিত্র প্রকাশের মাধ্যমে। তো আমাদের সবার জায়গা থেকে এই এখন ইরানে হচ্ছে আমরা দেখতেছি, হয়তো 10-20 বছর পরে এমনও হতে পারে এটা আমরাও সেম টার্গেটও হতে পারি, যেহেতু ভারত আমাদের সাথে সেম শত্রুভাবাপূর্ণ একটি দেশ, এবং তাদের চরিত্র, তাদের ক্যাটাগরি একই ভাঁজে আছে। মনে রাখতে হবে, মোসাদের 7,000 কর্মী রয়েছে, এরকম একটা তথ্য পাওয়া যায়। 7,000 কর্মী কি সবাই কি জায়নিজমে বিশ্বাসী? সবাই কি ইসরায়েলি? নো, সবাই ইসরায়েলি নয়। কিন্তু তাদের ওয়েবসাইটে কিন্তু আপনি গেলে পাবেন যে ওই মতাদর্শের হতে হবে, কিন্তু আসলে এই 7,000 তাদের ওই মতাদর্শের নয়। তাদেরকে অর্থ দিয়ে, তাদেরকে অনেকভাবে সাইকোলজিক্যালি ওই জায়গায় নিয়ে গিয়ে এমন একটা মানসিকতা তৈরি করে তাদেরকে কিছু গোয়েন্দা পুরো পৃথিবীতে তারা ছড়িয়ে রেখেছে। সো আপনি এই জায়গা থেকে কিন্তু বাইরে নয়। বাংলাদেশ ভারতের যেমন ঝুঁকিতে আছে, ঠিক ইসরায়েল যেভাবে মানচিত্র প্রকাশ করেছে, সেই মানচিত্রে যে উল্লিখিত যে বিষয় আছে সেখানে বাংলাদেশকে রেড জোনে রেখেছে। তো আমি মনে করি আমাদের সবার যার যার জায়গা থেকে এই সাবধানতা অবলম্বন করা উচিত, এবং আমি বারবার সরকারকে এই বিষয়ে গভীর বলা যায় পর্যবেক্ষণ করা দরকার। এবং এই ধরনের গোয়েন্দা নজরদারি, যেহেতু ভারতেরও গোয়েন্দা নজরদারি আমাদের দেশে রয়েছে, মোসাদের এই ধরনের নজরদারি থেকেও আমাদেরকে সাবধান থাকার ব্যাপারে একটু মনোযোগী হওয়া উচিত সরকারকে। এটাই আমাদের আসলে আজকে আলোচনার বিষয় ছিল আপনাদের সাথে। তো আপনাদের কমেন্টসে জানিয়ে দিবেন আপনারা এই বিষয়ে কতটুকু জ্ঞান রাখেন, বা আপনাদের যদি কোনো মতামত থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন যে এটা আসলেই অ্যালার্মিং কিনা আমাদের দেশের জন্য। সো আজ এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের মাঝে ফিরে আসব। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো না লাগলেও দেখতে থাকুন, হয়তো ভালো লেগেও যেতে পারে। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।